শ্যামল এই বাংলার প্রাণ আমাদের কৃষি ও কৃষক। মাঠের খাম আর নিরন্তর পরিশ্রমে যারা সচল রাখেন দেশের অর্থনীতির চাকা, তাদের সুখ দুঃখ আর সাফল্যের গল্প নিয়ে গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন আমার কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা মালিক শাওলিন। এই সপ্তাহের আয়োজনে থাকছে সারা বাংলাদেশের কৃষি সংবাদ, কৃষিতে সাফল্য, কৃষি বিষয়ক জিজ্ঞাসা। কৃষিক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখছেন বরেন্দ্র অঞ্চলের কৃষক নূর মোহাম্মদ। প্রাতিষ্ঠানিক সনদ না থাকলেও এখন পর্যন্ত 200-র বেশি জাতের ধান নিয়ে করেছেন গবেষণা, পেয়েছেন রাষ্ট্রপতি পদক। তার এমন উদ্ভাবন বাংলাদেশের কৃষিখাতকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করছেন রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়ার ধান উদ্ভাবক কৃষক নূর মোহাম্মদ। কৃষকদের লোকসানের হাত থেকে রক্ষা করতে প্রায় 20 বছর আগে গবেষণা শুরু করেন তিনি, পেয়েছেন জাতীয় পুরস্কার। তার উদ্ভাবিত নতুন নূর ধান এক ব্যাপক সাড়া ফেলেছে কৃষকদের মাঝে। আমন ও বড় 2 মৌসুমে আবাদ করা যাবে এ ধান। স্বল্প জীবনকালের উচ্চ ফলনশীল এ ধান পোকামাকড়ের আক্রমণ কম হওয়ার পাশাপাশি খরাপীড়িত বরেন্দ্র অঞ্চলে কম পানিতে এবং স্বল্প খরচে ফলানো সম্ভব। নূর ধান একের পোকামাকড়ের আক্রমণ অন্যান্য জাতের তুলনায় কম। যেমন এই মৌসুমে আমার এই পুরা প্লটে কোনো কীটনাশক এবং কোনো ছত্রাকনাশক ব্যবহার করে নাই। ধান তার নিজ গতিতে হয়ে যাচ্ছে। এমন অসাধারণ জাতের ধান উদ্ভাবন করায় নতুন করে স্বপ্ন দেখছেন এই অঞ্চলের কৃষকরা। আমরা খুব ভালো উপকৃত হচ্ছি, ভালো জাত, বেশি ফলনশীল, আমরা চাষ করে উপকৃত হচ্ছি। এগুলো ধান আমরা রোপণ করছি চাষার কাছ থেকে বিশ্লেষণ নিয়ে। তো আল্লাহর রহমতে ধানের পোকামাকড়ও কম, খরচও কম। নতুন নতুন জাতের ধান উদ্ভাবন করে পেয়েছেন স্বীকৃতি। কৃষি উৎপাদনে সাফল্যের জন্য নূর মোহাম্মদ 2005 সালে পেয়েছেন রাষ্ট্রপতি স্বর্ণপদক। আমি যতটুকু জানি উনি দীর্ঘদিন ধরে প্রায় 1 যুগের বেশি সময় ধরে ধান নিয়ে কাজ করছে এবং বিভিন্ন লাইন উন্নয়নের জন্য কাজ করছে, এবং তার ফলে ওনার কাছে যে লাইনগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা লাইন প্রমিসিং। আশা করা হচ্ছে যে এগুলো থেকে হয়তো ভালো কিছু জাত হিসেবে হয়তো অবমুক্ত করার সুযোগও আসতে পারে। প্রতি বছর খরায় অসংখ্য বরেন্দ্র অঞ্চলের কৃষকের ধান নষ্ট হয়ে যায়। সেই কৃষকের কথা মাথায় রেখে গবেষণায় নামেন এখানকার কৃষক নূর মোহাম্মদ। এখন পর্যন্ত তিনি প্রায় 200 জাতের ধান নিয়ে গবেষণা করেছেন। এর মধ্যে 7টি জাত কৃষক পর্যায়ে ব্যবহারের উপযোগী হয়ে চাষাবাদ করছেন। তার এমন অবদান কৃষিক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিয়েছে উপকূলীয় জেলা বরগুনার কয়েক হাজার কৃষকের স্বপ্ন। চাষের শুরুতে অনাবৃষ্টি এবং শেষ মুহূর্তে ভারী বর্ষণে পানি জমে খেতেই নষ্ট হয়ে যায় ফসল। মুনাফা দূরের কথা, এখন এনজিওর দেনা পরিশোধ আর চাষের খরচ পোষানোই দায় হয়ে পড়েছে কৃষকের। প্রথম নজরে মনে হতে পারে এটি হয়তো পশুখাদ্যের মাঠ। বাস্তবতা কিন্তু উল্টো। এটি প্রান্তিক হাজার হাজার কৃষকের স্বপ্নের ফসলের মাঠ, যা ভারী বর্ষণে তলিয়ে পচন ধরেছে। এর মধ্যে থেকে ডাল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষক। চলতি মৌসুমে বরগুনায় 48,760 হেক্টর জমিতে মুগ ডাল চাষ করা হয়। কৃষকদের স্বপ্ন ছিল আশাতীত ফসলে এবার ভালো মুনাফা করা সম্ভব হবে, কিন্তু ভারী বৃষ্টিতে খেতে পানি জমে নষ্ট হয়ে গেছে সাধের ফসল। কেমনে তুলবো? এটা তো বন্যায় বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, সব পচে গেছে ফসল। বদলা সদলা লইয়া মানুষজন লইয়া টাকা পয়সা সব বিফলে ডুববে গেছে এই বন্যায়। বৃষ্টির পানি এবং পানির সাথে খালের যে পানিতে চাপ দিয়েছে জোবার পানিতে, এতে সমস্ত গাছ মরে গেছে। ফসল ঘরে তুলতে না পারায় এনজিও ঋণ কিভাবে শোধ করবেন তা ভেবে অস্থির চাষিরা। লস হয়েছে, লসে কিভাবে শোধ করবো এই তো পারতে আসিনি আমি। টিলারের খরচা, ওষুধের খরচা। বর্তমানে কৃষকের মুগ ডালের ব্যাপারে বা অন্যান্য যে বাদাম, মুগ ডাল, এটার ব্যাপারে শতকরা 95% ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তালিকা করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা কেন্দ্রীয় অফিসে প্রেরণ করেছি। আমরা সেখানে কৃষকদের বিভিন্ন এই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কমিয়ে আনার জন্য, তাদের পুনর্বাসন করার জন্য আমরা প্রণোদনা কর্মসূচির প্রস্তাব করেছি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয় ফসল। সংকট কাটাতে পানি নিষ্কাশন নিশ্চিতে খাল খনন এবং দখল হওয়া খাল অবমুক্ত করার দাবি প্রান্তিক চাষিদের।
ফরিদপুরের ঈশান গোপালপুরের দুর্গাপুর গ্রামে একটি অচল সুইচ গেট শত শত কৃষকের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সুইচ গেটটি বিকল থাকায় সেচের পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বর্ষার পানি নিষ্কাশিত না হতে পেরে শত শত বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে, যা চরম সংকটে ফেলেছে স্থানীয় কৃষকদের। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। চারপাশে সবুজ বিস্তৃত জমি, বাতাসে দোল খাচ্ছে পাট গাছ। দূর থেকে দেখলে মনে হবে এ যেন কৃষির এক প্রাণবন্ত চিত্র, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে শত শত কৃষকের নীরব কান্না। ঠিক এমনই এক চিত্র এখন ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। খেওয়াঘাটের সুইচ গেট একসময় যার উপর নির্ভর করে চলত এলাকার কৃষি ব্যবস্থা, আজ সেটি হয়ে উঠেছে কৃষকের দুর্ভোগের প্রতীক। প্রায় 4 বছর ধরে লোহার কপাট জং ধরে অকেজো হয়ে আছে, তাই আটকে রাখা যায় না পানি, ফলে মৌসুম এলেই শুরু হয় দুশ্চিন্তা। মানুষের সব লোক হলো মরে যাইতেছে না, কিন্তু আমরা কত কষ্ট করব। নিশ্চিত 10 গ্রাম 15 গ্রাম মানুষের ক্ষতি হইতেছে। পাট পচানোর সময় এলে পানির জন্য হাহাকার পড়ে যায়। কৃষকরা তখন নিজেদের উদ্যোগে টিন, পাটখড়ি আর পলিথিন দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করলেও সেই বাঁধ টেকে না বেশি দিন। একদিকে যেমন খরচ বাড়ে কৃষকের, অন্যদিকে অনিশ্চয়তায় দুদিক থেকেই চাপে পড়েন তারা। পানি যতটুকু পরিমাণ আমাকে লাগতো ততটুকু রাখে আমরা সুইচ গেট বের করে দিতাম। এই ধান পান সবই পাট এগুলা সহায় অভিনয়। সামনে পাট পচানোর মৌসুম, এরপরে ধান রোপণ, দুক্ষেত্রেই পানির প্রয়োজন অপরিহার্য। এই সুইচ গেটের উপর নির্ভরশীল প্রায় 10 গ্রামের 2500 বিঘা জমি, যার সঙ্গে জড়িয়ে আছে 2000 কৃষকের জীবিকা। অথচ সমাধান নেই, আছে শুধু অপেক্ষা। এটা মেইনটেনেন্স থেকে শুরু করে বাকি যা কাজ আছে ওনাদেরই করার কথা। তো ওনারা এটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন এটা অফিসিয়ালি আমাকে জানান নাই, তবে আপনারা যেটা বললেন যে ওনাদের বাজেট নেই, তো এটা নিয়ে আমি ওনাদের সাথে কথা বলবো। যদি ওনারা না পারেন অন্য কোনোভাবে করা যায় কিনা সেটাও জেলা প্রশাসক স্যারকে জানাবো, তো আমরা চেষ্টা করবো এটা। পানির অভাবে দুর্গাপুর গ্রামের এই বিস্তৃত ফসলের মাঠ এখন মরুভূমিতে পরিণত হওয়ার উপক্রম। অবিলম্বে সুইচ গেটটি মেরামত করে খালের নাব্যতা ফিরিয়ে না আনলে বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়ার আশঙ্কা করছেন এখানকার কৃষকরা। কক্সবাজারে সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে সাগরে মাছ ধরার উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। তবে বিকল্প কর্মসংস্থান বা পর্যাপ্ত সহায়তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার 65,000-এরও বেশি নিবন্ধিত জেলে। পরিবার নিয়ে অতি কষ্টে দিন কাটছে তাদের। কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা কিংবা ফিশারি ঘাট, যেখানে অন্য সময় থাকে ট্রলারের ইঞ্জিনের শব্দ আর ইলিশের হাঁকডাক, সেখানে এখন পিনপতন নীরবতা। মৎস্য ভাণ্ডার সমৃদ্ধ করতে প্রতি বছরই এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এতে সাগরে মাছের আকার ও পরিমাণ বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু শ্রমজীবী এই মানুষগুলোর জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া। সম্পূর্ণ কিছু অসুবিধা চলতেছে, খানা পিনা ব্যবসা বাণিজ্য অচল হয়ে গেছে, আমরা চলতে পারতেছি না। অনেকদিন বন্ধ আছি, এখন আর লাভ করতে না হয় পরিবার সংসার কিভাবে চলতে হবে। আমাদের 60 দিনের বন্ধুতে এখন মনে করেন কষ্টে চলতেছে আর। জেলেরা বলছেন কেবল কয়েক কেজি চাল দিয়ে মাস পার করা অসম্ভব, ফলে অভাবের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় আইন অমান্য করার প্রবণতাও তৈরি হয়। জেলা মৎস্য অফিসের তথ্য মতে কক্সবাজারে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 65,000-এর বেশি। সরকারিভাবে এই সময়ে চাল সহায়তা দেওয়ার বিধান থাকলেও অনেকের অভিযোগ তা চাহিদার তুলনায় অপ্রতুল এবং পৌঁছাতেও দেরি হয়। জেলের সংখ্যা আছে এই মুহূর্তে আপনার 64,458 জন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রায় 60%কে বিজেপির আওতায় নিয়ে আসতে পারছি। ভবিষ্যতে সরকারের নীতি নির্ধারণে যদি এটা পরিবর্তন করা হয় তাহলে সেই সুযোগটাও আমরা সরকারের মাধ্যমে আমরা জেলেদের কাছে পৌঁছে দিতে পারবো। মৎস্য সম্পদ রক্ষা যেমন জরুরি, তেমনি এই বিশাল জনগোষ্ঠীর অন্য সংস্থানের টেকসই সমাধান এখন সময়ের দাবি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্য ও ঔষধের দাম বাড়ায় বন্ধের পথে ব্রয়লার মুরগির ফার্মগুলো। এদিকে লোডশেডিংয়ের কারণে স্ট্রোক করে মারা যাচ্ছে মুরগি, কমছে কর্মসংস্থানের ব্যবস্থা। লাভের বদলে খামারিদের গুনতে হচ্ছে লোকসান। রূপগঞ্জে 2টি পৌরসভা ও 7টি ইউনিয়নের মধ্যে নিবন্ধিত ও অনিবন্ধিত ব্রয়লার মুরগির ফার্মের সংখ্যা 1267টি। এসব ফার্মে 9,67,000 ব্রয়লার মুরগি পালন করা হয়। এই খামারগুলো থেকে রূপগঞ্জের আমিষের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও বিক্রি করে খামারিরা। আগের তুলনায় এখন খাদ্য ও ঔষধের অধিক মূল্য বৃদ্ধির কারণে এসবের যোগানে হিমশিম খাচ্ছেন তারা। পাশাপাশি লোডশেডিংয়ের কারণে রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে মুরগি। আবেদন করে যেন খাদ্যের দাম কমায় এবং ওষুধের দাম কমায়, তারপরে কারেন্ট যেন ঠিক মতন দেয়। আগে আমার 3-4টা ফার্ম আছে, অনেক
আমি চালাই জানি না, মানুষ রাজ্যে পোষে না, আমাকে লস যায়। গত টিভি আমার 1 লাখ লস গেছে। 90 টাকা 100 টাকা পিস একটা একদিনের বাচ্চা পাওয়া যায় না। তো এইভাবে যদি সিন্ডিকেট চলে, ডিম ধরে মানুষ মুরগি ফার্ম বন্ধ করে দেয়। যদি খাদ্যের দাম কমতে থাকে তো ফার্ম চালাতে পারবে, আর গরিবটা কি খেয়ে বাঁচবে। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, উন্মুক্ত বাজার নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ তাদের নেই। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মুরগি উৎপাদনের পরামর্শ এই কর্মকর্তার। আমাদের পরামর্শ থাকে আমাদের খামারিদেরকে যেন তারা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যেন কম রোগ শোক হয় এমনভাবে পরিকল্পিতভাবে লালন পালন করা, তার ব্যয়টা হ্রাস করা হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকে। একই সাথে আমরা তাদেরকে চিকিৎসা প্রদান করে থাকি। খামার টিকিয়ে রাখতে সরকারিভাবে নজরদারি ও সহায়তার দাবি রূপগঞ্জবাসীর। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, তবে কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই। বিরতির পর আপনাদের জানাবো নাটোরের লিচুর খবর, সঙ্গেই থাকুন। দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আমার কৃষিতে আপনাদের আবারও স্বাগত। নাটোরের হাট বাজারে পুরো দামে শুরু হয়েছে লিচু কেনাবেচা। বিভিন্ন বাগান থেকে থোকায় থোকায় রক্তিম লিচু পেড়ে বাজারে তুলছেন চাষিরা। রসালো ও মজাদার ফলটি কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ব্যবসায়ীরা। নাটোরের বাগান জুড়ে এখন লাল আভার লিচুর সমাহার। সবুজ পাতার ফাঁকে থোকা থোকা রক্তিম লিচু জানান দিচ্ছে কৃষকের দীর্ঘদিনের স্বপ্ন। ভালো ফলন হলেও অসময়ের বৃষ্টি কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও তা খুব একটা ক্ষতির কারণ হতে পারেনি। 1000 লিচুর দাম হলো 2500 কি 2700 টাকা, এমন যদি দাম থাকে আশা করা যায় লাভ হবে। সেই জায়গায় মালের দামটা যদি একটু বেশি থাকে, 2 এর উপরে থাকে, তাহলে আমরা একটু লাভবান হব। লিচু তুলি, এটা কিছুদিন মজুরি পাই, এটা নিয়ে আর কি পরিবার নিয়ে খরচ চালাই। নাটোরের লিচুর হাটেও এখন উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা। আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া থেকে। আমি প্রতিদিন মনে করেন 1.5 লক্ষ 2 লক্ষ গুড়া লিচু কিনি। যারা যেটা মনে হয় যে এটা আমি আমার জায়গাতে নিয়ে যায় বিক্রি করতে পারবো, লাভবান হতে পারবো, সেই লেচুগুলো আমরা নিতেছি। কৃষি বিভাগ বলছে ফলন নিশ্চিতে চাষিদের পরামর্শ সহ অন্যান্য সহায়তা দেয়া হচ্ছে। আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, ব্যবসায়ীদেরকে বলছি যে তারা যেন সঠিক সময়ে লিচুটি আসলে হারভেস্ট করে, তাহলে এই লিচুর স্বাদটি আসলে মানুষ পেতে পারবে। ছোটখাটো সংকট কাটিয়ে বাম্পার ফলন আর ভালো বাজার দর পাওয়ায় সন্তুষ্ট লিচু চাষিরা। রাজশাহীতে বাণিজ্যিকভাবে শুরু হলো আম কেনাবেচা। চাষিরা বলছেন ফলন ভালো হলেও দাম কম থাকায় লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাজশাহী প্রতিনিধি রায়হান ইসলামের প্রতিবেদন। প্রশাসনের বেঁধে দেয়া সময় অনুযায়ী রাজশাহীতে গুটি জাতের আম দিয়ে শুরু হলো এই মৌসুমের আম বাণিজ্য। এবার অন্তত 1000 কোটি টাকার আম বাণিজ্যের আশা করছেন এই অঞ্চলের চাষি, বাগান মালিক ও ব্যবসায়ীরা। এছাড়া অন্যান্য বারের চেয়ে এবার উৎপাদন খরচ বেশি, অন্যদিকে দাম কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন আম চাষিরা। আমাদের গুটি আম পাড়া শুরু হয়েছে, ইতিমধ্যে গুটি আমের দাম অনেক কম। আমের উৎপাদন খরচ, আমাদের কীটনাশকের দাম অনেক বেশি। এবার যদি আমরা একটু দামটা বেশি পাইতাম তাহলে কৃষকের জন্য আমাদের উপকৃত হইতো। তবে সুমিষ্ট জাতের আমের জন্য অপেক্ষা করতে হবে আরও সপ্তাহখানেক। 22 মে থেকে গোপালভোগ, 25 মে থেকে লক্ষণভোগ ও রানী পছন্দ, 30 মে থেকে হিমসাগর, 10 জুন থেকে ল্যাংড়া, 15 জুন থেকে আমরুপালি ও ফজলি, 5 জুলাই থেকে বাড়িফোর, 10 জুলাই থেকে আশিনা, 15 জুলাই থেকে গৌরীমতি আম পাওয়া যাবে। এছাড়া কাটিমন ও বাড়ি 11 জাতের আম সারা বছরই নামাতে পারবেন চাষিরা। আমার কি ভাঙার যে অর্ডারটা দিয়েছে, এটা খুব একটা সুন্দর একটা ব্যবস্থাপনা সরকারের, এটাতে কৃষকেরা লাভবান হবে। আমাদের গুটি আমটা, যাকে গুটি বলা হয়, সে আমটা আমাদের কাছে খুব ব্যাপক পাকিছে। ওই আমটা আমি আজকে থেকে শুরু করেছি ভাঙ্গা। আমের উৎপাদন বাড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা জেলা থেকে যে আম ক্যালেন্ডার যেটা প্রকাশ করা আমরা করেছি, এবং সবার প্রতি অনুরোধ যে এই ক্যালেন্ডারের যে তারিখ মোতাবেক আমগুলো সংগ্রহ করার জন্য, তাহলে হবে গ্রাহকের হাতে পরিপক্ক ভালো আম পৌঁছাবে। চলতি বছর 19,603 হেক্টর জমিতে আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,006 মেট্রিক টন, যার সম্ভাব্য বাজার মূল্য 1000 কোটি টাকারও ওপরে। কোরবানির ঈদ সামনে রেখে সিলেটের পশু খামারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা তাজা করা 3 লাখের বেশি পশু প্রস্তুত রয়েছে কোরবানির জন্য। অবৈধভাবে ভারতীয় গরু আনা বন্ধ হলে ভালো মুনাফার আশা করছেন খামারিরা। কোরবানির ঈদকে সামনে রেখে সিলেট বিভাগের খামারগুলোতে প্রস্তুত প্রায়
3 লাখেরও বেশি কোরবানির পশু। গেল কয়েক বছরের ধারাবাহিকতায় সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে গবাদি পশু মোটা তাজা করা হয়েছে। এবার নজর কেড়েছে মিস্টার সিলেট নামের একটি গরু, যার দাম ধরা হয়েছে 30 লাখ টাকা। এছাড়া লাল্লু কাল্লু সহ নানা নামে গরু প্রস্তুত করেছেন খামারিরা। মানে যারা বেশি দামে চায় তারা বেশি দামের গরু নিয়ে, যারা কম দামে চায় তারা কম দামের গরু। আবার 1.5 লাখ 2 লাখ আছে গরু, 3 লাখ 4 লাখ 6 লাখ 7 লাখ পর্যন্ত আছে। শক্ত হাতে দমন করে যে বর্ডারগুলা, যে যাতে ইন্ডিয়ান গরু যাতে বাংলাদেশে নষ্ট হয়, আমাদের দেশি খামার গরুগুলা লাভবান। কোরবানির ঈদ ঘিরে অসাধু ব্যবসায়ীরা গোখাদ্যের দাম বাড়িয়ে দেয় বলে অভিযোগ করেন খামারিরা। কুরবানির সময়টা আসলেই গোখাদ্যের দামটা বেড়ে যায়, যেটা খামারিদের জন্য খুবই কষ্টদায়ক। তার বিধে আমরা গরুদেরকে প্রস্তুত করতে হলে আমাদের হিমশিম খেতে হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন, পশুর রোগ প্রতিরোধে মাঠ পর্যায়ে খামারিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের যারা উপজেলা এবং জেলায় আছে তারা আমাদের খামারদেরকে প্রশিক্ষণ দেয় এবং তাদেরকে মানে বলা হয় যে আপনারা এইভাবে প্রস্তুত থাকবেন, তো তারা তাদের মতো প্রস্তুতি নিয়ে থাকে। তো আশা করছি আমাদের যে কোরবানির পশু আছে এটা আমাদের প্রয়োজনটা পূরণ করবে। এবার কোরবানির জন্য সিলেটে 1,03,938, হবিগঞ্জে 50,802, মৌলভীবাজারে 78,585 এবং সুনামগঞ্জে 52,513টি পশু প্রস্তুত রয়েছে। এবার টাঙ্গাইলে দেখা মিলেছে বিশাল আকৃতির রাজাবাবুর। প্রায় 1100 কেজি ওজনের এই গরুকে ঘিরে এখন কৌতূহলী মানুষের ভিড়। কোরবানির ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের খামারগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল দেহ, শান্ত স্বভাব আর রাজকীয় উপস্থিতিতে সবার নজর কেড়েছে রাজাবাবু। টাঙ্গাইল সদর উপজেলার মীর সানোয়ার আলী এগ্রো অ্যান্ড ডেইরি খামারে থাকা এই গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের কালো রগের এই গরুর ওজন প্রায় 1100 কেজি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর বিশেষ যত্নে বড় করা হয়েছে তাকে। রাজাবাবুর দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা। বিশেষ একটি গরু আছে যার নাম রাজাবাবু, যার ওজন এখন আছে 1100 কেজির উপরে, 1 টনের উপরে। আমরা যেন মনে করেন সোয়ালের মতো লালন পালন করতেছি, উইও বুঝতেছে যে না আমাকে সোয়ালের মতো লালন পালন করে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের 26,000-এরও বেশি খামারে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলা প্রাণী সম্পদ অফিস বলছে, এবছর টাঙ্গাইলে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় 2,34,000 গবাদি পশু, যা জেলার চাহিদার তুলনায় প্রায় 40,000 বেশি। এইবারে আমরা চেষ্টা করেছি যে আমাদের খামারিরা যেন ন্যায্য মূল্য পায় এবং আমাদের পশুগুলো যেন রাস্তায় যাতায়াতের সময় ট্র্যাকে বা বিভিন্নভাবে যখন পরিবহন করা হবে সেখানে যেন সর্বোচ্চ নিরাপত্তা সেবাটা যারা পায়। চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশু থাকলেও খামারিদের চোখ এখন কোরবানির বাজারের দিকে। আর সেই বাজারে রাজাবাবু এখন শুধু একটি গরুর নাম নয়, টাঙ্গাইলের ঈদ বাজারের বড় আকর্ষণ। দর্শক, আসন্ন কোরবানিতে যারা পশু কোরবানি দিতে চান তাদের জন্য রয়েছে এবারের আয়োজন। হাটে গিয়ে কোন পশুটা নির্বাচন করবেন আর কিভাবে বুঝবেন আপনার নির্বাচিত পশুটি সুস্থ, এসব বিষয় নিয়ে আমার কৃষিতে কথা বলেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক অধ্যাপক AKM হুমায়ুন কবির। কুরবানি একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত, এটা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি। সেই জন্য কুরবানির পশুটা কিনতে হবে খুবই সুস্থ সবল, দেখতে ভালো সেই রকম। তো কুরবানি হাটে যখন আমরা যাব একটু সময় নিয়ে যাব এবং কুরবানির পশু, সুস্থ পশু চেনার কিছু লক্ষণ আছে। যেমন আমরা যখন কুরবানির পশু হাটে যাব দেখব যে পশুটা খুব দেখা যাবে যে খুব অ্যালার্ট, তার চোখগুলি উজ্জ্বল, তার যে মাজল বা মুখ থাকে বেজা থাকবে এবং তার গায়ে হাত দিলে সে রেসপন্স করবে এবং পশু জাবড় কাটবে। তারপর হচ্ছে যে যদি আপনি খাবার দেন খাবার খেয়ে খাবে, এইগুলি দেখে আমরা বুঝতে পারবো যে পশুটা সুস্থ রয়েছে। এখন হয়তো আপনি আরেকটা জিনিস জানতে চান, অসুস্থ পশু কীভাবে আমরা চিনব, বা আমরা যে বলে থাকি যে স্টেরয়েড বা হরমোন দিয়ে যে সমস্ত গরু মোটাতাজাকরণ করে, এটা কীভাবে চিনব, হয়তো আপনার প্রশ্নটা থাকতে পারে। তো এটা হচ্ছে যে আগে আমি একটা কথা এখানে উল্লেখ করতে চাই, আমাদের যারা খামারি তারা সাধারণত কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করে না। এই কুরবানির সময় কিছু সিজনাল ব্যবসায়ী আছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ থেকে যে সমস্ত পশু নিয়ে আসে তারা সাধারণত এগুলি করে থাকে, তবে এটা হার অনেক কমে গেছে। তারপরও আমি একটু জেনে নেই কীভাবে বুঝবো একটা অসুস্থ পশু। অসুস্থ পশু বোঝার লক্ষণ হলো যে আপনি দেখবেন যে সে খুব ক্লান্ত দেখাবে, শ্বাস প্রশ্বাস দ্রুত নিবে
এবং একটা বিষয় উল্লেখযোগ্য, যারা প্রাকৃতিক উপায়ে যে সমস্ত গরু মোটাতাজাকরণ করা হয়, আপনি মাংস যদি আঙুল দিয়ে চাপ দেন দেখবেন যে ডেবে যাবে, কারণ মাংসটা স্থিতিস্থাপক। সাধারণত প্রাকৃতিক উপায়ে যেগুলি হয় এটা দ্রুত ওই গর্তটা বড়ট হয়ে যাবে, কিন্তু যে কৃত্রিম উপায়ে বা স্টেরয়েড জাতীয় এই জিনিস দিয়ে মোটাতাজাকরণ করা হয় তাহলে ওই গর্তটা ফিরে আসতে একটু সময় লাগবে। আরেকটা বিষয় হলো আপনি খাবার দেবেন, খাবে না, এবং এই বিষয়গুলি দেখে আপনি ধারণা করতে পারবেন যে পশুটা আসলে অসুস্থ বা আমরা যেটা বলি ইনজেকশন বা হরমোন দিয়ে তারা মোটাতাজাকরণ করেছে। মাঠের ফসল আর কৃষকের ঘাম ভেজা শ্রমের প্রতিটি গল্পই আমাদের আগামীর অনুপ্রেরণা। সমস্যা যেমন আছে, সঠিক পরিকল্পনা আর আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে সাফল্যও কিন্তু কম নয়। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব কৃষির নতুন সব খবর ও সাফল্যের গল্প নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।